যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা। নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি মিডিয়াম আছে। তো এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি, এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা, এগুলোরই বাই প্রোডাক্ট আসলে। কওমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি। এবং এর পিছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে। ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে, ইসলামের যে পরিচিতিগুলো আছে, আইকনিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন সময় কটূক্তি করে, এগুলো নিন্দা করি। যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন বলাগারা লেখালেখি শুরু করবো। লিখতে গিয়ে দেখা যায় যুদ্ধাপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অনেক বলকে লেখালেখি হচ্ছেন। বিচার হতে পারে অপরাধী বলে, কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন, সাহাবা কেন আসবে কেন, বুঝতে না, এটা যাচ্ছে অন্যদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলাম, এটা আমাদের নাগরিক অধিকার ছিল। গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তারা আন্দোলন করতে পারবে যতক্ষণ অন্যের ক্ষতি হয়। গোলাপশাহ মাজার পর্যন্ত আসছি গুলিস্তান, তখন দেখলাম যে গোলাপশাহ মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাইতুল কারণে দক্ষিণ গেটে বই পুস্তকের ধর্মতে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং মারানো হচ্ছে। আমাদের প্রত্যেকের অনেকের তখন এই যুদ্ধাংশ কোরআন ছিল আমাদের মুখে। সোজাসুজি গানে বামে বড় বড় ব্যাগ ইত্যাদি বড় বড় সাইনবোর্ড একটা লাইট আছে, সাইনবোর্ডের লাইটটা পূর্ণ একটা কবর অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিকগুলো করে চালাইতে পারে? যখন চতুর্দিকে হামলা তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে হাসপাতাল আসছিল। রক্তগুলো টপ টপ পত্র দেখে অনেকে ওই রক্তগুলো নিয়ে ফরিদের রক্তে সেটা গায়ে মারতেছে, সাঁতারের মতো মারছে। রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা। এই যে জনগণের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ এবং এই যজ্ঞের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যে লাইসেন্স, এটা কিন্তু সে পেয়ে যায়। শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি, হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত 6 তারিখে দিতে দেওয়া হয়। পরবর্তী যে সময়টা, সেই সময় আমরা আমাদের উস্তাদদের প্রতি প্রচন্ড আস্থাহীনতায় ভুগছি। আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের হিসাবে আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময়। আমরা যখন ঢাকায় ছিলাম, যখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে দিয়েছিল যে আল্লামা আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে, আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন। আমাদের ভাইয়েরা আমাদের আপনারা ফোন করতেছে বারবার, আমরা কি করবো? তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, তোদের ইনশাল্লাহ পৌঁছে যাবে, এগুলো আমাদেরকে বলতেছি। সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফি সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার এদিকে সেখানে প্রায় 12টা লাশ পড়ে। হাটহাজারীতে 6টা লাশ পড়ে। একজন হচ্ছে আলামিন, একজন হচ্ছে শহীদ জসিমউদ্দিন, একজন হচ্ছে জাহেদ, আর হাজার শাহাদাত। শাহাদাত গুলি খাওয়ার বললাম এখানে হাজার মাদ্রাসার যে কুটি ছিল ওইখানে মৃত্যু হয়েছে, ওখান থেকে হাজার মেডিকেলে নিয়েছে, ওখানে চিকিৎসা দেয়নি। আমি হাফেজের লাভ করতে পারছি, হাফেজদের মাথায় টুকু করা লাগে এগুলো ভাই আমি শুনতাম। তারা নিয়ে যে মাথায় বানাবো আলাদা হবে, এটা আশা না, অনেক আশা ছিল আমার। এখন ফ্যামিলির মধ্যে সবাই আমার আম্মা পর্যন্ত কান্না করবে।
2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের পর যে বাস্তবতার ভেতর দিয়ে আমরা গিয়েছি, তখন আসলে তালিকা তৈরি করার মতো কোনো অবস্থায় ছিল না। আমরা দেখেছি যে যখন অধিকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকার উপর ভিত্তি করে অধিকারের আজিমুর রহমান সাহেবের উপর কি পরিমাণ টর্চার হয়েছে, সেই জায়গা থেকে আসলে তালিকা তৈরির বিষয়টা বাস্তবতা বিবর্জিত ছিল, যেটা সম্ভব ছিল না। হাসিনা তখন বুঝতে পেরেছিল যে কওমি মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলন 2013 সালের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন মুসলমানদেরকে আপামর জনতাকে তারা ইনভলভ করতে পেরেছিল, সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে হয় নাই। তো এর পেছনে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল। সেই সামাজিক জায়গা থেকে এমন একটা টুল ব্যবহার করতে হবে যেটাকে আসলে কওমি মাদ্রাসার ছাত্রদের, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে যায়। আমাদেরকে সরকার যদিও একটি কওমি শিক্ষার্থীর একটা সমমান মর্যাদার একটি সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সেটাও কোনো কাজের না। এমনকি ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে দেখবেন যে এখানে লেখা আছে যেখানে দাওরাত হাদিস মাস্টার্সের কোনো সত্যায়িত করা হয় না। এই যে মাস্টার্সের মানুষের দিল, এই মাস্টার্সের মানুষ নিশ্চয়ই জানে যে সেইটা দিয়ে কিছু করতে হবে, সেটা দিয়ে না কোথাও সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে হবে, বিসিএস টিসিএস দেওয়া যত বুদ্ধ কি পারত। আমাদের তো সনদি রাষ্ট্রের কোনো কাজে আমরা সরাসরি কন্ট্রিবিউট করে কোনো সুযোগ আমাদের কখনো ছিল না। ভারতের হাইকোর্টে একটা পিটিশন দায়ের করেছিল। সারা পৃথিবীতে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল আন্দোলন হয়েছিল। সালে যে আন্দোলনটা ছিল সেটা মূলত নদী বিরোধী আন্দোলন নামে পরিচিত। তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। এর একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারবেন, কারণ সে একজন মুসলমান হত্যাকারী। তিনি তো আগাগোড়া একজন সাম্প্রদায়িক মানুষ, আর 71-এর চেতনা হলো অসাম্প্রদায়িক। যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই জায়গা থেকেই বাইতুল মুকাররমে মুসলিমরা নেমে আসে। প্রথমত বাইতুল মুকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল, সেখানে লাঠিচার্জ করা হলো ছাত্রলীগের কর্মীরা, লাঠিচার্জ করা হলো মসজিদের ভিতরে। মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে, এবং এই যে এতগুলো লাশ পড়লো, এর কোনো জবাবদিহিতা, কোনো বিচার এবং কোনো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেওয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি, এবং এর মধ্যে দিয়ে তো আমরা দেখলাম যে 24-এর গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। মুক্তিযুদ্ধের সন্তান রাজনীতির একটা মেধা দিলে রাষ্ট্র আমাকে আবার দিয়েছে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম। আমার এটা ধারণা ছিল না কোথা বিরোধী আন্দোলনটা আসলে কি, মানে কি জন্য হচ্ছে এবং কি কোথা, এটা আমাদের না জানার কথা। যেহেতু আমাদের কওমি মাদ্রাসার ছাত্র, আমাদের এই কোটা সম্পর্কে আমাদের সাথে তেমন সম্পৃক্ত নয়। 24-এর গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণটা বড় পরিসরে শুরু হয়েছিল 15 জুলাই থেকে। প্রত্যেক যুগে আপনারা দেখবেন যে আলেম ওলামারা এই লাইনে যারা ছিল এবং কারোর উপর জুলুম হয়, তারা কখনো ঘরে বসে থাকে না। কওমি আন্দোলন তারা এরকম একটা সাপোর্ট যে তারা মাঠে নামলে কোনো কিছুকে ছাড় দেয় না। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে অংশগ্রহণ করে, আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও সেরকমভাবে অংশগ্রহণ করা হয়, কিন্তু সেটা হাইলাইট করা যায় এই কারণে যেহেতু আমরা সরকারের ধারস্থ বা সরকার কেন্দ্রিক আমাদের প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসার শিক্ষার্থীরা 2024 সালে তারা একান্তই নামছে তার নিজের ভাইয়ের রক্তের হিসাব নিতে। আবু সাইদ মৃত্যু 16 তারিখে, এরপরে শহীদ আমিন, এরপর ওয়াসিম। মানুষকে অবিচারে টার্গেট কিলিং করতেছে, মাথায় গুলি করতেছে। শহীদের সংখ্যা বাড়তে থাকলো এবং শহীদের সংখ্যা বাড়তে 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 সেটা গণতন্ত্রের মন্দিরে ধরলো। তখন আমরা মনে করছি যে এটা খুব ভালোবাসা হতো না, এটা একটা জুলুম ভার্সেস মজলুমের একটা যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এইভাবে আমি মাদ্রাসায় পড়ে থাকলে হবে না, এই ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার। কিন্তু আমাদের এটা
ছিল সবসময়, যে হয়তো একটা সময় আমরা যদি এইভাবে সকলেই নামি, আমাদের ছাত্র নামতেছে, স্কুল কলেজের ছাত্র নামতেছে, সাধারণ মানুষ নামতেছে, তারা হয়তো একটা সময় আমাদের দাবিগুলো, সাধারণ ছাত্রদের দাবিগুলো মেনে নেবে আর মানবে না। হঠাৎ করে আমার হাতে জানি কেমন কোন জায়গা থেকে কীভাবে আমি বুঝতে পারলাম না, আমার হাতে একটা বুলেট লেগে গেল। আমার হাতে হঠাৎ করে কীভাবে যে গুলিটা লাগলো, আমার মনে হয়েছে যে কেউ খুব দিয়ে আমার হাতটা ফেলে দিছে। এই অবস্থায় দেখতেছি যে ছাত্রলীগের প্রায় 50-60 জন আছে, হাসপাতালের উপর আক্রমণ করছে। তো এই সময় ডাক্তার, নার্সরা যে ভূমিকাটা পালন করছে, আসলে এই আন্দোলনের প্রত্যেকের ভূমিকা ছিল। ওনারা যে কাজটা করছেন এটা দেখার পরে আমার সেই সময় আমি দেখতেছি আর চোখের পানি পড়তেছিল। তো ডাক্তাররা, কিছু ডাক্তার আরো যারা আছে তারা হাত গেড়ে বসে তাদের কাছে মাপ চাচ্ছে, এদেরকে মাইরেন না, এদেরকে ছেড়ে দেন, এরা মরা, এরকম ভাবে মাপ চাচ্ছে ওরা। আমি তখন বলতেছি যে আসলে ওরা মানে এই সময়টার কথা আমি বলতে পারি না আসলে এরা কতটুকু মানে জালিম বলে তারা এই কাজগুলো করতে পারে, কতটুকু মানে তাদের সাথে আমাদের বিরোধিতাটা কি ছিল, আমরা তাদেরকে কি ক্ষতি করছিল। সবচাইতে ধ্বংসযোগ্য মানুষের উপর নির্যাতন যেটা হয়েছিল 4 তারিখ এবং 5 তারিখ। মাদ্রাসা শিক্ষার্থীদের আসলে কি পরিমাণ অংশগ্রহণ ছিল? প্রায় 102 জন আলেম শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সাদা আবহাওয়া পরা ব্যক্তি যাকে পেটানোর পর গুলি করা হয় তার নাম হুমায়ুন আহমেদ। পরিবারের তথ্য মতে তার বয়স 24, তিনি মাদ্রাসার ছাত্র। আমার নাম খুবাইব রাখছেন। হযরত খুবাইব তো শহীদ হয়েছে বুখারী শরীফের রিওয়ায়াত। তার নাম না হলে যা দোয়া করে, মা দোয়া তো কবুল হয়, আল্লাহ যেন আমাদের শহীদ করে। মোহাম্মদ শহীদ আরাফাত, তার বড় ভাই আমি হাসান আলী। সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা এই রিক্সা চালিয়ে তাদের সম্পূর্ণ ফ্যামিলির খরচ ওরাই পরিপূর্ণ হয়ে উঠত না। সেই ক্ষেত্রে তার জীবনটা খুব কষ্টেই কেটেছে। তার ইচ্ছা ছিল সেই কষ্ট থেকে সে বেরিয়ে সে বড় কিছু হবে। তা যখন পদত্যাগের ঘোষণাটা আসে তখন সে আন্দোলন করে মানে থানার সামনে থেকে আসতেছিল, এমন তো অবস্থায় তাকে টার্গেট করে তার পেটের নিচে এখানে গুলি করা হয়। কর্মীরা আমরা নিয়ে যাই খুব দ্রুত। সে তখন বলতেছিল যে আমি তো মনে হয় আর বাঁচবো না, ও মারা যায়। তার 2 দিন আগে আমার সাথে ছিলেন, তখন সে কষ্টে এই কথা বলতেছিল যে ভাইয়া আমার আর ভালো লাগতেছে না, আমার যদি হায়াত থাকে তাহলে যেন আল্লাহ সুস্থ করে দেয়, আর না হলে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। মানে এত কষ্ট পাচ্ছিল সে। এবং সে তার 2 দিন পরে সে আবার হচ্ছে লাইফ সাপোর্টে নিয়ে যায় তাকে। তার কিছুদিন পরে মারা যায়। যাত্রাবাড়ি 24-এর গণ অভ্যুত্থানের সবচাইতে লাইট হাউস। আমরা যখন যাত্রাবাড়ি মঞ্চের দিকে মিছিলটা নিয়ে আসি, তো ওখানেও হচ্ছে ওরা দলবদ্ধ হয়ে চেয়ার টেবিল ইত্যাদি নিয়ে এবং লাঠি সোটা নিয়ে দেশীয় অস্ত্র সহ তারা ওখানে আমাদের মিছিলটাকে প্রতিহত করে। আমার যে চারটে দিয়ে কোপ দিয়েছিল এই কুকুরটার দাগটা, যখন আমার বাবা হচ্ছে 8 তারিখে আমাকে গোসল করে দিয়ে যায়, যাওয়ার পরে যখন গেঞ্জি খুলছিল, গেঞ্জি খোলার পরে যখন পিঠের মাঠগুলো দেখে আমার বাবা তো গোসল করাবে কি, তখন আমাকে জোরে জোরে গোসল করার মনে কান্না করতেছে যে বাবা তুই কেন গেছিলি। পরে 5 তারিখেও সকাল 10টা-11টার মধ্যে মাদ্রাসায় ছিলাম। ওই দিন আমাদের চট্টগ্রাম ছিল 9:30 বাজে। ওই সময় খবর আসলো যে কাজলায় প্রচুর গোলাগুলি হচ্ছে। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী 3 জন তারা মানে শহীদ হয়েছে। একজন শিক্ষার্থী মাসুদুর রহমান, সে আসলে হলো একটা রক্তমাখা বিশাল একটা জুব্বা নিয়ে যাত্রাবাড়িতে আগুনে একদম কালো ভয় ধরে দিল। তখনই সংবাদ আমরা পাই যে শেখ হাসিনা কর্মস্থল। এরপরে যখন আমরা সাদাবাদে বসলাম তখন আমার খবর আসলো যে আমার ফায়ার হচ্ছে।
ওই সময় শেখ হাসিনা পদত্যাগ করেছিল শুনেছিলাম, তখন পুলিশরা অতর্কিত আমাদের উপর হামলা করছে, তখন প্রায় করছে ভিতর থেকে গুলি করার পর ওনারা গেট থেকে বেরিয়ে এসছে। তারা আমরা ছিলাম থানার একবারে সামনে। ওই সময় যারা একটু পিছনে ছিল ওনারা সরে যেতে পারছে, আমরা সরে যেতে পারিনি। ওখানে আমাদের উপর এরকম গুলি করছে যা বলার মতো না। আমার চোখের সামনে যে লাশগুলো দেখছি ওই সময় মৃত্যুর একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, হয়তো মৃত্যু হবে নয়তো বাঁচব। ওই সময় কিন্তু ছাত্র আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গেলে, যারা আন্দোলন হয়েছে এদের সঙ্গে কথা বলতে গেলে একটা জিনিস খেয়াল করছি যে অন্যান্য যে সমস্ত ভিকটিম পরিবার তাদের থেকে এরা মেন্টালি স্ট্রং। কারো কাছে গিয়ে মাথা মতো করা, কারোর সামনে কান্নাকাটি করা, চোখের পানি দেখানো, এই জিনিসটা মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে নাই। 5ই আগস্টের পর যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, তখন পুলিশের এই রাষ্ট্রটার মধ্যে মন্দির পাহারার মতো কাজ কিন্তু মাদ্রাসার ছাত্ররা করেছিল। এবং ট্রাফিক কন্ট্রোলিং থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে বন্যার যে বিপর্যয় তৈরি হলো বাংলাদেশে, সেই বিপর্যয়ের পরে সাধারণ জনগণ, আপামর জনতা, সর্বস্তরের জনগণ যেভাবে এই বন্যার পরিস্থিতিকে মোকাবেলায় একসাথে কাজ করলো, মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জুলাই আগস্টের আন্দোলনকে দেয়ালে দেয়ালে ধারণ করে রাখতে শিক্ষার্থীরা যেভাবে তাদের ভাষাগুলো লিখে রাখছিল, এই জায়গা থেকেও কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না। তারা কিন্তু তাদের মতো করে তাদের যে ক্যালিগ্রাফিক দক্ষতা, সেটাকে কিন্তু গ্রাফিতির ভাষায় বিভিন্ন দেয়ালে অঙ্কন করে রাখছিল। আমাদের সমাজে যে একটা ট্যাবু ছিল যে মাদ্রাসা শিক্ষার্থীরা রং তুলির সাথে কোনো সম্পর্ক রাখে না, সেই ট্যাবুকেও কিন্তু 5ই আগস্টের পর শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এবং তারা যে মূলধারায় বিপ্লবের ভাষা তাদের মতো করে লিখতে জানে, তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। শাহবাগের সাতপুর বাইনারি ভেঙে যাওয়া এবং এটার প্রেক্ষিতেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা সফল হয়েছে। কেউ আলাদাভাবে কোশ্চেন তুলে নিয়ে যে কে হেফাজতপন্থী, কে শাহবাগপন্থী। যে কোনো পরিস্থিতির সমাধানের জন্য যেটা দরকার সেটা হলো পক্ষগুলির ভালো নিয়ত, এখলাস যেটাকে বলে। এই এখলাসের যদি না থাকে তাহলে আপনি আসলে দ্বন্দ্বগুলো মীমাংসা করতে পারবেন না। এত বড় একটা জনগোষ্ঠী সাদা জুব্বা পরিহিত শুদ্ধ সফের নিষ্পাপ মাদ্রাসার শিক্ষার্থীরা, তালবে ইলমরা 2013 সালে, 2021 সালে এবং 2024 সালে গণ অভ্যুত্থানে তাদের যে সাদা জুব্বা রক্তে রঞ্জিত করার মাধ্যমে, লাল করার মাধ্যমে আমাদেরকে এই বার্তাটাই দিচ্ছে যে শহীদদের কাতারে সবাই সমান।